আচ্ছা, এখন আমরা 32 নম্বর ম্যাথটা দেখব। তো এই ম্যাথটায় বলছে ওয়াটার ফলিং ফ্রম আ 50 মিটার হাই ফল ইজ টু বি ইউজড ফর জেনারেটিং ইলেকট্রিক এনার্জি। সো 50 মিটার উঁচু একটা জলপ্রপাত থেকে পড়া পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। সো ইফ 1.8 into 10 to the power 5 kg of water falls per hour and half the gravitational potential energy can be converted into electric energy, how many 100-watt lamps can be lit? So প্রতি ঘন্টায় আমাদের 1.8 into 10 to the power 5 কেজি পানি পড়তেছে এবং এটার বিভব শক্তির অর্ধেক বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে কতগুলা 100 ওয়াট বাতি জ্বালানো যাবে। সো আমরা ধরে নিলাম এনটা 100 ওয়াট বাতি জ্বালানো যাবে, তাহলে টোটাল পাওয়ার কনজিউম হবে এনপি। সো এই পাওয়ারটা সমান হবে টোটাল কাজ বা টোটাল যে বিদ্যুৎ শক্তি ডিভাইডেড বাই হচ্ছে টাইম। সো এখন বিদ্যুৎ শক্তিটা হচ্ছে যে পরিমাণ পানি পড়তেছে সেইটার যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি তার অর্ধেক। সো আমরা ধরে নিলাম যে সময় হচ্ছে টি, আর সেই টি সময়ে এম কেজি পানি পড়ে, তাহলে সেটার বিভব শক্তি হবে এমজিএইচ, এইচ উচ্চতায় যদি থাকে, আর সেই এমজিএইচ এর অর্ধেক হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। সো হাফ এমজিএইচ বাই টি। এখন এখানে আমাদের হাফ এম হচ্ছে, আমরা ধরলাম 1 ঘন্টায় যে পানি পড়ে সেটা 1.8 ইন্টু 10⁵, জি হচ্ছে 9.8, তারপর এইচ হচ্ছে 50 মিটার, আর ডিভাইডেড বাই যেহেতু 1 ঘন্টা সময় ধরছি, সো এখানে টাইম হবে 3600। আচ্ছা, আর বাম পাশে এন আমরা বের করব, আর পাওয়ার পি হচ্ছে 100, সমান এইখান থেকে যেটা আসে সেটা হাফ ইন্টু 1.8 ইন্টু 10⁵ ইন্টু 9.8 ইন্টু 50 ডিভাইডেড বাই 3600। সো এখন আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করি যে কত আসে। সো মানে সো ক্যালকুলেটরটায় আমরা এটা বের করি। সো এন কে ধরলাম এক্স ইন্টু পাওয়ার হচ্ছে 100 সমান ওই পাশে হাফ, এম হচ্ছে 1.8 ইন্টু 10⁵, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 50 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 3600 সেকেন্ড 1 ঘন্টায়। সো এখান থেকে আমরা এন এর মান বের করব। সো এন এর মান আসে 122.5। সো পুরোপুরি জ্বালানো যাবে, এখান থেকে আমরা বলতে পারি যে পুরোপুরি জ্বালানো যাবে 122টা বাল্ব। 122টা বাল্ব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা পরের অঙ্ক 33 নম্বরে আসি। 33 নম্বর অঙ্কে বলছে প্রজেক্টাইল ইজ ফায়ার্ড ফ্রম দ্য টপ অফ আ 40 মিটার হাই ক্লিফ উইথ অ্যান ইনিশিয়াল স্পিড অফ 50 মিটার্স পার সেকেন্ড অ্যাট অ্যান আননোন অ্যাঙ্গেল, ফাইন্ড ইটস স্পিড when it hits the ground. সো এরকম একটা হাই ক্লিফ আছে বা একটা উঁচা জায়গা আছে, লেটস সে এরকম একটা হাই ক্লিফ আছে। তো সেটা থেকে সেটার উচ্চতা বলা আছে 40 মিটার, উচ্চতা হচ্ছে 40 মিটার, এইচ সমান হচ্ছে 40, এটা হচ্ছে গ্রাউন্ড। আর এখন আমাদেরকে বের করতে বলছে যে একটা প্রজেক্টাইল বা একটা প্রক্ষেপককে আমরা এই 40 মিটার উঁচা পাহাড় থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে আননোন একটা কোণে বা অজানা কোণে, মানে যে কোনো কোণে আমরা নিক্ষেপ করছি। তো আমরা ধরলাম এরকম একটা কোণে নিক্ষেপ করছি, ধরা যাক এই কোণটা হচ্ছে থিটা, এটা আমাদের দেওয়া নাই। আর ধরলাম যে এটার ভর হচ্ছে স্মল এম, সেটাও দেওয়া নেই। আর বলছে যে এটাকে যে বেগে ছুড়ে মারা হয়েছে ইউ সমান 50 মিটার পার সেকেন্ড। সো কোশ্চেন হচ্ছে এটা যখন মাটিতে হিট করবে, সো এটাকে যদি এভাবে হিট করা হয়, আমরা জানি এটা এরকম প্যারাবোলিক একটা পাথে যাবে। সো এটা যখন মাটিতে হিট করবে, যখন এইখানে মাটিতে হিট করবে, তখন তার বেগ কত হবে? তখন তার বেগ কত হবে? এখানে বেগ কত? তো এটা আমরা খুব ইজিলি শক্তির সংরক্ষণশীলতা বা কনজারভেশন অফ এনার্জি দিয়ে করতে পারি। যেহেতু অবজেক্টটাকে থ্রো করার পর এটার উপর শুধুমাত্র গ্র্যাভিটি কাজ করছে, যেটা একটা কনজারভেটিভ ফোর্স, আর এখানে বাতাসের বাধা আমাদের নাই। সো যেটা হবে যে এখানে যেহেতু শুধু গ্র্যাভিটি কাজ করছে, এখানে শক্তি, মোট শক্তি সংরক্ষিত থাকবে, শুরুতে যা লাস্টেও তাই। সো একদম শুরুতে একদম শুরুতে এই বস্তুটা এই উচ্চতায় আছে, আমরা ধরে নিছি এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এবং আমরা ধরে নিছি গ্রাউন্ডের লেটস সে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। তো একদম শুরুতে এটা যেহেতু গ্রাউন্ড থেকে এইচ উচ্চতায় আছে, তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে ওর পটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজিএইচ, কারণ আমরা জানি এইচ উচ্চতায় উঠলে পটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পায় এমজিএইচ পরিমাণ। সো আমি যদি এটাকে গ্রাউন্ড ধরি,
আর এখানে পোটেনশিয়াল এনার্জি 0 ধরি, তাহলে এটা হবে 40 mgh। সো সেই mgh, এবং এখানে ওর একটা গতিশক্তি আছে, গতিশক্তি এটা একটা স্কেলার, সো কোন দিকে ছুড়ে মারছে সেটা আসলে ম্যাটার করতেছে না, ওর গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা, এবার যখন গ্রাউন্ডে আসছে তখনও ওর এই মোট শক্তি সেম থাকবে। এটা হচ্ছে ওর শুরুতে মোট শক্তি ইজ ইকুয়াল টু হবে গ্রাউন্ডে যখন আসছে তখন মোট শক্তি। সো গ্রাউন্ডে যখন আসছে তখন ওর বিভব শক্তি 0 আমাদের ধরে নেওয়া অনুযায়ী, আর এইখানে ওর গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। সো এইখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ভি বের করা। আমরা বোথ সাইড থেকে এম কেটে দিতে পারি, তাহলে জিএইচ প্লাস হাফ এম হাফ ইউ স্কোয়ার সমান হবে ভি স্কোয়ার। সো এখান থেকে আমরা পাই ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা হাফ হবে, সো ভি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2gh। সো আমরা যদি মানগুলো বসাই, রুট ওভার ইউ হচ্ছে 50, তো তার স্কোয়ার, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 40 মিটার উঁচু থেকে ছুড়ে মারা হয়েছে, সো এইচ হচ্ছে 40। সো এত মিটার পার সেকেন্ড। আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করি, দেখি কত আসে। সো রুট ওভার 50 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ, সো এখান থেকে আমরা পাবো 57.31 মিটার পার সেকেন্ড। সো ভূমিতে পৌঁছানোর পর আমরা ওর কোনটা না জানা সত্ত্বেও বের করতে পারলাম যে ওর বেগ কত হবে, 57.31 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমরা 34 নম্বর ম্যাথটা দেখি। এখানে বলছে যে 200 গ্রাম ভরের একটা ছোট ব্লক, সেটা 10 মিটার লম্বা, এদিকে 10 মিটার, আর 3.2 মিটার উঁচা একটা ঘর্ষণহীন আনত তলে রাখা আছে, আনত তলের চূড়ায় রাখা আছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে হাউ মাচ ওয়ার্ক ওয়াজ রিকোয়ার্ড টু লিফট দ্য ব্লক ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড পুট ইট অ্যাট দ্য টপ। সো এই ব্লকটা যদি এরকম ভূমিতে থাকে, সেইখান থেকে ওকে চূড়ায় উঠাতে কত কাজ করতে হয়েছে। তো সেটা বেশ সহজ, যে আমরা যদি এই ভূমির বিভব শক্তি 0 ধরি, তাহলে এখান থেকে এই পর্যন্ত উঠাতে আহ, এটা হচ্ছে গ্রাউন্ড, এখান থেকে এই পর্যন্ত উঠাতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে mgh, ডাব্লিউ সমান mgh। সো এম হচ্ছে 0.2, আর জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 3.2, সো এত জুল। আচ্ছা, বি নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখি। টু স্লাইড দ্য ব্লক আপ দ্য ইনক্লাইন, মানে ব্লকটাকে যদি আমরা এরকম ভূমি থেকে উপরে না উঠায় এখান থেকে স্লাইড করে নিয়ে যাই, তখন কত কাজ করতেছে। তখন আসলে সেম অ্যামাউন্ট অফ ওয়ার্কই হবে, বিকজ যেহেতু এখানে গ্র্যাভিটি একটা কনজারভেটিভ ফোর্স, সো আমি যেই পাথেই নেই না কেন গ্র্যাভিটি দ্বারা ওয়ার্ক হবে সেম এবং সেটা নেগেটিভ হবে, অ্যান্ড আমার দ্বারা কৃত কাজ হবে সেই নেগেটিভটার অপোজিট পজিটিভ, অ্যান্ড সেম অ্যামাউন্ট অফ ওয়ার্কই হবে। সো এখানেও আমাদের উত্তর হবে, মানে আমি যদি গ্র্যাভিটির এগেনস্টে ওয়ার্ক করি তাহলে কোন পাথে নিচ্ছি সেটা আসলে ডিপেন্ড করতেছে না, মানে আমার ওয়ার্কটাও কত হবে সেটা পাথের উপর ডিপেন্ড করতেছে না। অথবা আরেকভাবে চিন্তা করা যায় যে এই ব্লকটাকে এদিকে হচ্ছে আর্থ টানে এমজি সাইন থিটা, সো আমার এদিকে পুশ করতে হলে অ্যাটলিস্ট এমজি সাইন থিটা ফোর্সে পুশ করতে হবে এটাকে এই আনত তল বেয়ে ওঠানোর জন্য, এবং তাহলে আমি যে ওয়ার্ক করব সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা, আর এটাকে এস দূরত্ব সরাইছি, তাহলে এমজি সাইন থিটা এস। এখন এই যে এস সাইন থিটা, এইটা কিন্তু এই যে এটা যদি থিটা হয় তাহলে এস সাইন থিটা, কিন্তু এটাই কিন্তু এইচ, সো এখান থেকে আমরা বলবো এনজিএইচ। সো দেখতেই পাচ্ছি এনজিএইচ আসবে। আচ্ছা, এবার সি নাম্বার কোশ্চেনে কি বলছে দেখা যাক। হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য ব্লক when it reaches the ground if it falls off the incline and drops vertically on the ground। এই ব্লকটা যদি উপর থেকে পড়ে যায় এবং ভার্টিক্যালি নিচে পড়ে, সোজাসুজি নিচে পড়ে, তাহলে মাটি টাচ করার সময় ওর ভেলোসিটি কত হবে। সো যখন একদম টপে আছে তখন ওর পোটেনশিয়াল এনার্জি mgh, আর গতিশক্তি হচ্ছে 0 বা কাইনেটিক এনার্জি হচ্ছে 0। আর যখন নিচে পড়ে গেল তখন ওর পোটেনশিয়াল এনার্জি হবে 0, আমরা ধরে নিচ্ছি গ্রাউন্ডের পোটেনশিয়াল এনার্জি 0, আর তখন ওর কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার। সো এখান থেকে আমরা কিন্তু ভি সমান লিখতে পারি, ভি সমান রুট ওভার 2gh। আর এখান থেকে তাহলে বি এর মানটা পেয়ে যাবো যে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 3.2, সো এত মিটার পার সেকেন্ড। আর যদি স্লাইড করে নিচে আসে, ডি নাম্বারে বলছে স্লাইডস ডাউন দ্য ইনক্লাইন, যদি এটা ঢালের উপর দিয়ে স্লাইড করে নিচে নেমে আসে তখন মাটি টাচ করার সময় বেগ কত হবে। সো সেক্ষেত্রেও আসলে সেম বেগ হয় কিনা আমরা এখানে চেক করে দেখি। সো সেক্ষেত্রে আসলে সেম হবে, যেহেতু এখানে কোনো ঘর্ষণ নাই। আমি যদি আবারও শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি, এইখানে আমার মোট শক্তি হচ্ছে mgh প্লাস 0,
আর যখন এইখানে আসছে তখন বিভব শক্তি 0 আর গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। এখান থেকেও কিন্তু আমরা সেম পাবো, এবং এই সেম পাওয়ার রিজন হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল কাজ করছে। তো মোট শক্তি যেই রাস্তাতেই যাক না কেন সমান। কিন্তু যদি ঘর্ষণ থাকতো তখন কিন্তু আমাদের মোট শক্তি আর সংরক্ষণ হইতো না, কারণ ঘর্ষণের এগেইনস্ট একটা এনার্জি লুজ হয়ে যাবে। আচ্ছা, সো এই ক্ষেত্রেও সেম আসবে। আবার তুমি যদি অন্যভাবে চিন্তা করো যে এইদিকে এমজি সাইন থিটা কাজ করতেছে, এদিকে কাজ করতেছে এমজি সাইন থিটা, তাহলে সে এইখান থেকে ব্লকটাকে এই পর্যন্ত নামায় আনতে কত ওয়ার্ক করলো? কারণ এদিকে এই যে এমজি কস থিটা আর এদিকে যে এন, তারা কোনো ওয়ার্ক করবে না, কারণ এটা হচ্ছে ওই সরণটা বা ডিসপ্লেসমেন্টটা ওদের সাথে লম্ব। সো এমজি সাইন থিটা যে ওয়ার্ক করবে সেটাই হবে এই ব্লকের উপর টোটাল কাজ। সো এমজি সাইন থিটা বল এদিকে কাজ করছে আর এদিকে এস পরিমাণ গেল, তাহলে টোটাল ওয়ার্ক হবে এমজি এস সাইন থিটা। আর এই ওয়ার্কটাই হবে ওর কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তনের সমান। শুরুতে ওর গতিশক্তি ছিল 0 আর লাস্টে ওর গতিশক্তি ধরলাম হাফ এমভি স্কোয়ার। সো এইখান থেকে এই যে এস সাইন থিটা এগেন, এটা কিন্তু এইচ। সো আমরা বুঝতে পারলাম যে এটা আসলে পথের উপর ডিপেন্ড করে না, জাস্ট হাইটটা কত গ্রাউন্ড থেকে সেটার উপর ডিপেন্ড করছে, এবং এখান থেকেও ভি সমান একই উত্তর আসে। সো মেইন কথা হচ্ছে যে এখানে ওর গ্রাউন্ডে ভেলোসিটি হবে √2 জি। সো √2। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করি নাই, সেটা হচ্ছে কোশ্চেনে বলা ছিল জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে। সো বেটার হচ্ছে এখানে 10 লেখা, 10 লেখা, এখানে 10। সো মানগুলো যদি বের করি আহ, তাহলে 2, এখানে 10 লিখলাম। সো এর উত্তর হচ্ছে 0.2 ইন্টু 10 ইন্টু 3.2। সো এখান থেকে 6.4 জুল, এটাও 6.4 জুল। আর বেগটা হবে √2 জি। তো এই ম্যাথটাই আমাদের, মানে এই ম্যাথটা থেকে মেইন টেকঅ্যাওয়েটাই হচ্ছে যে আমরা শুধু উচ্চতাটা নিয়ে চিন্তা করব। সো তাহলে আমাদের জন্য ইজি হবে ক্যালকুলেশন। সো 8 মিটার পার সেকেন্ড। সো আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা আমাদের পরের অঙ্কে আসি, 35 নাম্বার। বলছে যে একটা ব্লক আছে এম ভরের, সেটা কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এ ঝুলানো, আর সে ভারসাম্যে আছে। তার মানে স্প্রিংটা অবশ্যই তার ন্যাচারাল দৈর্ঘ্যে নাই, এই হচ্ছে ন্যাচারাল অবস্থায় স্প্রিং। আর এখন আমরা এখানে একটা ব্লক ঝুলায় রাখছি, এখানে একটা ব্লক ঝুলায় রাখছি এরকম, আহ, এরকম একটা ব্লক ঝুলানো, এবং ব্লকটা এখন সাম্যাবস্থায় আছে। সো সাম্যাবস্থায় আছে। এখন বলছে যে স্প্রিংটার ধ্রুবক হচ্ছে কে আর এটার ভর হচ্ছে এম। তাদেরকে বলছে একটি তীব্র আঘাতে ব্লকটিকে নিচের দিকে ভি বেগ দেওয়া হয়, ব্লকটি ভারসাম্য অবস্থান থেকে কত নিচে গিয়ে তাৎক্ষণিকভাবে স্থির হবে। সো a sharp blow gives the block an initial downward velocity v। সো যখন এখানে ছিল, হঠাৎ করে এটাকে এদিকে একটা জোরে ধাক্কা দিয়ে ভি বেগ দেওয়া হয়েছে, ভি ডাউনওয়ার্ড ভেলোসিটি দেওয়া হয়েছে। তো বলছে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এটা কতটুক নিচে গিয়ে একটা ইনস্ট্যান্টেনাস রেস্ট আসবে। ইনস্ট্যান্টেনাস রেস্ট কেন? কারণ এটা এদিকে যেতে যেতে এক জায়গায় গিয়ে থামবে, বাট সেখানে যে সে থাকবে তা না, সাথে সাথে আবার উপরে ওঠা শুরু করবে রিস্টোরিং ফোর্সের জন্য। সো এই ম্যাথটা আমরা তাহলে সলভ করি। তো আমাদের এইটা হচ্ছে আমাদের ভারসাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম অবস্থা। আহ, আমরা এই যে অংশটা এটাকে বললাম ই, স্প্রিংটা শুরুতে যতটুকু লম্বা হয়ে গেছে, আর এইখানে ওর উপর কাজ করতেছে এদিকে এমজি। আর স্প্রিংটা যেহেতু তার স্বাভাবিক দৈর্ঘ্য থেকে ই পরিমাণ লম্বা, স্প্রিং ওকে উপরের দিকে টানতেছে, কেই বলে। সো অবশ্যই এমজি আর কেই হবে সমান, যেহেতু এখানে ও সাম্যাবস্থায় আছে, সো এমজি আর কেই হচ্ছে সমান। এখন হঠাৎ করে এই ব্লকটাকে একটা বাড়ি দিয়ে ভি বেগ প্রাপ্ত করা হয়েছে, সো এটা নিচে কত দূর যাবে। সো এইখানেও আমরা শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি, যে স্প্রিং ব্লক সিস্টেমটার যে বিভব শক্তি আর যে ব্লকটার যে গতিশক্তি, এই যে টোটাল এনার্জিটা, এটা সবসময় সেম থাকবে। সো একদম শুরুতে আমাদের স্প্রিং ব্লক সিস্টেমের আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড, লেটস সে এটা হচ্ছে আমার গ্রাউন্ড বা ভূমি। এই গ্রাউন্ডটা আমাদের লাগবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির হিসাব করার জন্য। আমরা এই গ্রাউন্ডে ধরে নিলাম যে এখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল সেটা হচ্ছে 0, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে 0। আচ্ছা, সো একদম শুরুতে আমাদের ব্লকটা গ্রাউন্ডে ছিল, একদম শুরুতে হচ্ছে গ্রাউন্ডে ছিল, তাহলে ব্লকটাতে
এই ব্লকটাতে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ছিল 0, মানে এই ব্লক আর আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ছিল 0। সো সেটা হচ্ছে যেহেতু গ্রাউন্ডে আমরা ধরে নিছি যে ও গ্রাউন্ডেই আছে, সো ওর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0 প্লাস এই স্প্রিংটা তখন পরিমাণ লম্বা ছিল, তাহলে স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি ছিল, মানে স্প্রিং ব্লক সিস্টেমে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ কে ই স্কোয়ার। আর বস্তুটাকে এখানে ভি বেগ প্রাপ্ত করানো হয়েছে, সো এই বস্তুটার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের শুরু অবস্থায় শক্তি। এবার ব্লকটা এখান থেকে কতটুক নিচে গিয়ে ইনস্ট্যান্টেনাস রেস্টে আসবে এটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। ধরলাম ব্লকটা এইখানে এসে ইনস্ট্যান্টেনাস রেস্টে আসে, এইখানে এসে ইনস্ট্যান্টেনাস রেস্টে আসে। সো মানে এইখানে এসে ওর বেগ হয়ে গেছে মোমেন্টারিলি 0 মিটার/সেকেন্ড। আর আমরা ধরলাম যে ও এখান থেকে যে পরিমাণ নিচে যায় সেটা হচ্ছে এক্স। সো যেহেতু গ্রাউন্ড থেকে এক্স পরিমাণ নিচে চলে গেছে, তাহলে ওর মধ্যে যেহেতু নিচে গেছে ওর মধ্যে গ্রাউন্ডের রেসপেক্টে এখন পটেনশিয়াল এনার্জি হবে এম জি, আর যেহেতু নিচে গেছে তাহলে মাইনাস এক্স, উপরে গেলে প্লাস নিচে গেলে মাইনাস, আমরা এইভাবে ধরে নিলাম এম জি মাইনাস এক্স। আর তখন স্প্রিংটা টোটাল ই প্লাস এক্স পরিমাণ লম্বা, সো স্প্রিং এর মধ্যে তখন স্প্রিং ব্লকের মধ্যে তখন পটেনশিয়াল এনার্জি হাফ কে ই প্লাস এক্স হোল স্কোয়ার। আর যেহেতু এইখানে এসে ওর বেগ 0 হয়ে গেছে, তাহলে তখন ওর কাইনেটিক এনার্জি হচ্ছে 0। সো এইখান থেকে আমরা সলভ করে এক্স এর মান বের করতে পারবো। সো হাফ কে ই স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এম জি এক্স, আর এখানে এটাকে ভাঙলে হাফ কে ই স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার প্লাস কে ই এক্স। সো বোথ সাইড থেকে আমরা হাফ কে স্কোয়ার কেটে দিব। এবার এখান থেকে আমরা পাবো যে এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার সমান হাফ কে এক্স স্কোয়ার প্লাস কে ই এক্স। একটা দ্বিঘাত সমীকরণ আসছে। আচ্ছা, এই এম জি এক্সটা ওই পাশে থাকা উচিত, এখানে থাকুক। তো এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এইটা আমরা যদি সলভ করি তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। সো দ্বিঘাত সমীকরণটা সলভ করবো এইভাবে, এক্স ইজ ইকুয়াল টু আমাদের সূত্র বলে মাইনাস বি, এখানে এক্স এর সহগ হচ্ছে কে মাইনাস এম জি। আচ্ছা, এখন এখানে আমরা সলভ করার আগে একটা জিনিস একটু সিম্পলিফাই করতে পারি, সেটা হচ্ছে এখানে এম জি ইজ ইকুয়াল টু কিন্তু ছিল কে। সো এম জি আর কে যদি ইকুয়াল টু হয় তাহলে এই অংশটা হয়ে যাবে 0। সো এইখান থেকে দেখো তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটা সলভ করা খুব ইজিয়ার হয়ে যায়, যে তাহলে লেখা যায় এম ভি স্কোয়ার সমান কে এক্স স্কোয়ার, তাহলে এক্স সমান এম ভি স্কোয়ার বাই কে তার রুট, বা রুট ওভার এম বাই কে ইন্টু ভি। সো এই পরিমাণ নিচে গিয়ে ও ইনস্ট্যান্টেনাস রেস্টে আসবে। একটা অন্যভাবেও করা যেত, বাট এইভাবে আমি করে দেখালাম। আচ্ছা, এবার 36 নম্বর কোশ্চেনে আসি। 36 নম্বরটা একটা ছোট এমসিকিউ কোশ্চেন মতো, যে এ আর বি দুইটা স্প্রিং আছে, দুইটার উপর ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স বা সমান মানের বল প্রয়োগ করে টানছি, কে এ সমান হচ্ছে 2 kb। সো প্রথম স্প্রিং এ সঞ্চিত শক্তি এ হয়, তাহলে বি স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? সো আমরা জানি স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি এটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, দুইটাকে সমান বলে টানা হয়েছে। সো এখন আমরা আবার হুকের ল থেকে লিখতে পারি যে স্প্রিং এর জন্য লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এফ বাই কে, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কে। সো এখন এখান থেকে তাহলে আসে হাফ কে এফ স্কোয়ার বাই কে স্কোয়ার। সো এখান থেকে পাবো এফ এস স্কোয়ার বাই 2k। সো যেহেতু সমান বলে টানা হয়েছে, এফ তাহলে ধ্রুবক দুইটা স্প্রিং এর জন্য, তাহলে ই ব্যস্তানুপাতিক হবে কে এর, ই ব্যস্তানুপাতিক বা ই ইনভার্সলি প্রপোর্শনাল টু কে। তাহলে স্প্রিং এ তে সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই স্প্রিং বি তে সঞ্চিত শক্তি সমান কে বি বাই কে এ, কে বি বাই কে। এখন স্প্রিং এ তে সঞ্চিত শক্তি হচ্ছে ই, আর স্প্রিং বি তে সঞ্চিত শক্তি ই বি সমান, এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কে সমান 2 kb, সো কেবি বাই কে হবে হাফ। তো এখান থেকে আমরা পাই যে বি তে সঞ্চিত শক্তি তাহলে হচ্ছে এ তে সঞ্চিত শক্তির দ্বিগুণ, সো ইবি সমান হচ্ছে 2। আচ্ছা, এবার
আমরা 37 নাম্বার অঙ্কটায় আসি। 37 নাম্বার অঙ্কটায় কি বলছে দেখা যাক। সো এই অঙ্কটায় বলছে যে 1 কেজি ভরের একটা বস্তু, সেটা 100 মিটার হাইট থেকে নিঃশুল্কভাবে, এটা আসলে ট্রান্সলেশনের ভুল, এটা হচ্ছে বোঝাইছে যে মুক্তভাবে, ঠিক আছে, সো উচ্চতা থেকে মুক্তভাবে নিচে পড়ে, মুক্তভাবে নিচে পড়ে, আহ, এবং 3 কেজি ভরে একটা প্ল্যাটফর্মের উপর পড়ে, আহ, এবং এই প্ল্যাটফর্মটা আবার একটা কে ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের স্প্রিং এর উপর স্থাপন করা। মানে পুরো সিনারিওটা দেখতে কিরকম, যে একটা স্প্রিং আছে এখানে এরকম মাউন্ট করা, আর তার উপর একটা প্ল্যাটফর্ম আছে, তার উপর একটা প্ল্যাটফর্ম আছে, তার উপর একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মটা হচ্ছে 3 কেজি, প্ল্যাটফর্মটা হচ্ছে 3 কেজি। আমাদের স্প্রিং ধ্রুবক হচ্ছে 1.25 ইন্টু 10⁶ নিউটনস পার মিটার। তো উপর থেকে একটা বস্তু ছেড়ে দিছি, সেটা হচ্ছে কত উচ্চতা থেকে, 100 মিটার উচ্চতা থেকে, এই প্ল্যাটফর্ম থেকে 100 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং এই বস্তুটার ভর সেটা হচ্ছে 1 কেজি, 1 কেজি। আর যেই হাইট থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 100 মিটার্স। তো এখন এইখান থেকে পড়ার পর বস্তুটা প্ল্যাটফর্মের সাথে লেগে থাকে এবং স্প্রিং এর সর্বাধিক সংকোচন হয় এক্স, মানে এখান থেকে পড়ার পর ব্লকটা স্প্রিং এর এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যায়, এবং তারা দুজন মিলে একসাথে নিচে নামে, এবং স্প্রিংটার সর্বাধিক যে সংকোচন হয় সেটা হচ্ছে এক্স। বলছে জি এর মান 10, তাহলে এক্স এর মান কত হবে। আচ্ছা, এখন এখানে প্রথমত আমরা একটা জিনিস বুঝি, যে এখানে স্প্রিংটা কিন্তু আসলে আরো লম্বা ছিল, রাইট? এই বস্তুটা যদি না থাকতো স্প্রিংটা আরো লম্বা হতো। সেই বস্তুটা যখন রাখা হয়েছে এখানে, তখন এই বস্তুটার ওজনের জন্য স্প্রিংটা কিন্তু কিছুটা সংকুচিত হয়ে গেছে। আমরা ধরলাম সেটা হচ্ছে এ, ই। সো এখন এই ই সমান কত হবে, যখন সংকুচিত হয়ে এখানে আসছে তখন বস্তুর উপর তার ওয়েট কাজ করছে নিচে এমজি, আর স্প্রিং ই পরিমাণ সংকুচিত, তাহলে স্প্রিং ওকে উপর দিকে ঠেলা দিবে, কে ই বলে। সো আমরা তাহলে এখানেও লিখতে পারি mg ইজ ইকুয়াল টু কে ই, mg ইজ ইকুয়াল টু কে ই, এটা লিখে রাখলাম। আচ্ছা, এখন উপরে এই যে বস্তুটা 1 কেজি, সে নিচে পড়ে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যায়, দ্য বডি স্টিক্স টু দ্য প্ল্যাটফর্ম, বা ওর উপর লেগে থাকে, বস্তুটা প্ল্যাটফর্মে লেগে থাকে, সো স্টিক্স টু দ্য প্ল্যাটফর্ম। সো তাহলে যেটা হবে, এই ব্লকটা এখান থেকে যখন এখানে আসবে, মানে আমাদের এই প্ল্যাটফর্মটাকে টাচ করার ঠিক আগ মুহূর্তে যখন এখানে আসবে, সো আমরা সেই অবস্থায় ওর বেগ বের করতে পারবো, যে যখন এখানে আসবে তখন ওর বেগ কত। সো ধরলাম প্ল্যাটফর্মের সাথে ধাক্কা খাওয়ার আগ মুহূর্তে ওর বেগ হচ্ছে ভি। সো সেটা ইজ ইকুয়াল টু হবে, এখান থেকে এইচ পরিমাণ নিচে নামছে, তাহলে গতিশক্তি কমে গেল এমজি এইচ, আর বিভব শক্তি কমে গেল এমজি এইচ। আর শুরুতে গতিশক্তি ছিল 0, গতিশক্তি বেড়ে যাবে এমজি এইচ পরিমাণ, সো শুরুতে ছিল 0, লাস্টে হয়েছে ভি, হাফ এম ভি স্কোয়ার। সো গতিশক্তি বেড়ে গেছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0, সো এমজি এইচ সমান হবে হাফ এম ভি স্কোয়ার। মানে বিভব শক্তি কমে গেছে এমজি এইচ, গতিশক্তি বেড়ে গেছে হাফ এম ভি স্কোয়ার, দুইটা সমান। সো এখন এখান থেকে আমরা তাহলে ভি বের করে ফেলতে পারি, যে ভি সমান √2gh। এখন এটা ছিল ওর সাথে কলিশনের আগ মুহূর্তের বেগ। এখন দুইটা কলিশনের পর একত্রে যুক্ত হয়ে যায়, সো দুইটা কলিশনের, এই দুইটা বস্তু কলিশনের পর তাদের সম্মিলিত বেগ কত হবে। তো আমরা ধরলাম দুইটা যুক্ত হয়ে যাওয়ার পর তাদের সম্মিলিত বেগ হবে ভি প্রাইম। দুইটা একত্রে, মানে দুইটা একত্রে যখন মুভ করা শুরু করবে তখন তাদের বেগ হবে ভি প্রাইম। সো আমরা তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা বা কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারি। সো শুরুতে এই প্ল্যাটফর্মের ভরবেগ ছিল 0, আর আমাদের ছোট বস্তুর ভরবেগ সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে ছিল এমবি। এটা ইজ ইকুয়াল টু হবে, দুইটা সংঘর্ষের পর একত্রিত হয়ে গেছে, সো স্মল এম প্লাস ক্যাপিটাল এম, আর তাদের সম্মিলিত বেগ হচ্ছে ভি প্রাইম। সো এখান থেকে আমি ভি প্রাইম বের করতে পারি, ভি প্রাইম হচ্ছে এম ভি ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। ওকে, এখন সংঘর্ষের পর এই দুটো যখন একত্রে চলা শুরু করলো, তখন আমরা এখান থেকে বের করতে চাই যে এটা সর্বাধিক কতটুকু সংকুচিত হবে। তো আমরা এখানে
এই পুরো সিস্টেমটার জন্য শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি। তো সংঘর্ষের মানে পরপরই আমাদের স্প্রিংটা তখন অলরেডি ই পরিমাণ সংকুচিত হয়ে আছে। সো স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি বলতে পারি হাফ কে স্কোয়ার। এটা গেল স্প্রিং এর মধ্যে শক্তি। তারপর এই অবস্থানটাকেই ধরো, এই অবস্থানটাকেই আমি বললাম গ্রাউন্ড। ঠিক আছে, এই অবস্থাটা কি শুরুতে যে অবস্থায় আছে এটাকেই বললাম এই জায়গাটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে দুইটা অবজেক্ট একত্রে গ্রাউন্ডে আছে, তাদের বিভব শক্তি হবে 0, মহাকর্ষীয় বিভব শক্তি হবে 0। তারপর তাদের সম্মিলিত একটা বেগ আছে ভি প্রাইম। তো তাদের সম্মিলিত গতিশক্তি এটা হচ্ছে হাফ স্মল এম প্লাস ক্যাপিটাল এম ভি প্রাইম স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে টোটাল এনার্জি শুরুতে। এবার সর্বাধিক যে সংকোচন, আমরা ধরলাম এখান থেকে সর্বাধিক এটা এক্স পরিমাণ সংকোচন হয়, আরো নিচের দিকে এক্স পরিমাণ সংকোচন হয় গ্রাউন্ড থেকে। তাহলে তখন এই দুইটা বস্তু স্প্রিং এর সাথে সাথে এক্স পরিমাণ নিচে নেমে আসছে। তাহলে সেই এক্স পরিমাণ নিচে ওদের বিভব শক্তি হবে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই বস্তু মানে টোটাল ভর ইন্টু জি, ইন্টু যেহেতু গ্রাউন্ড থেকে এক্স পরিমাণ নিচে নেমে আসছে তাহলে মাইনাস এক্স। আর এটা হচ্ছে ওর বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর এরপর সর্বাধিক সংকোচন হওয়ার মানে কি, যে এরপর আর সংকোচন হয় নাই, তার মানে এরপর ওদের গতিশক্তি হয়ে গেছে 0 বা বেগ হয়ে গেছে 0। আর স্প্রিংটা যেহেতু আরো এক্স পরিমাণ সংকুচিত হয়েছে, তাহলে স্প্রিংটা টোটাল তার ন্যাচারাল লেন্থ থেকে সংকুচিত হলো ই প্লাস এক্স। সো হাফ কে ই প্লাস এক্স হোল স্কয়ার, এই পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে স্প্রিং এর মধ্যে। তো এই দুটো শক্তি হবে সমান, শুরুতে টোটাল শক্তি সমান লাস্টে টোটাল শক্তি। এখন আমরা এটাকে সিম্পলিফাই করি, হাফ কে ই স্কোয়ার প্লাস হাফ স্মল এম প্লাস ক্যাপিটাল এম, আর ভি প্রাইম স্কোয়ার, ভি প্রাইমটা হচ্ছে এম ভি বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। সো সেটার স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম হোল স্কোয়ার সমান, এখান থেকে আসে মাইনাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি এক্স প্লাস এখান থেকে লিখতে পারবো হাফ কে ই স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার মাইনাস কে ই এক্স, সরি প্লাস কে ই এক্স। আচ্ছা, বোথ সাইড থেকে হাফ কে স্কোয়ার সুন্দর মতো কাটা যায়। আর এইখান থেকে একটা স্মল এম প্লাস ক্যাপিটাল এম কেটে দিতে পারি। আমরা পাবো এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2 ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম, আর ইজ ইকুয়াল টু এখান থেকে আবার দেখা যাচ্ছে এম জি সমান হচ্ছে কে, এম জি সমান হচ্ছে কে। তো মাইনাস এম জি এক্স আর প্লাস কে এক্স এই দুটা কিন্তু কাটাকাটি যাবে। তাহলে ডান পাশে থাকবে মাইনাস স্মল এম জি এক্স মাইনাস স্মল এম জি এক্স প্লাস হাফ কে এক্স স্কোয়ার, প্লাস হাফ কে এক্স স্কোয়ার এটুকু। ওকে, সো এখন আমরা যেটা করব যে এখান থেকে আমরা এখান থেকে আচ্ছা এখানে মাইনাস এম জি এক্স আর হচ্ছে কে এক্স আমরা কেটে দিলাম, এটা ডান। কে ই এক্স, হ্যাঁ ঠিক আছে। সো এখন আমরা যেটা করব যে এখান থেকে আমরা সব মানগুলো বসাই এটা সলভ করব। ঠিক আছে, সো এখান থেকে ক্যালকুলেটরটা ঠিক পাশে নিয়ে আসি, দেখা যাক কত আসে। স্মল এম হচ্ছে 1 কেজি, সো 1 স্কোয়ার, 1 স্কোয়ার। তারপর ভি হচ্ছে, আচ্ছা ভিটা কত ছিল, ভিটা ছিল √2 GH, সো তার স্কোয়ার দ্যাট ইজ 2 GH। ভি সমান √2 GH, আর ভি স্কোয়ার হচ্ছে 2 GH, সো 2 জি হচ্ছে 10, এইচ হচ্ছে 100 মিটার উপর থেকে পড়ছে। ওকে, তারপর নিচে হচ্ছে 2 ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম, দ্যাট ইজ 1 প্লাস ক্যাপিটাল এম হচ্ছে 3 সমান মাইনাস এম জি এক্স, দ্যাট ইজ মাইনাস 1 ইন্টু 10 ইন্টু এক্স আমরা বের করব, প্লাস হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে হচ্ছে 1.25 ইন্টু 10⁶, আর এক্স আমরা বের করবো তার স্কোয়ার। সো এখন এখান থেকে দেখা যাক এটা কত আসে। সো 0.02 মিটার। যেহেতু দ্বিঘাত এখানে হয়তো আর একটা সলিউশন আছে, আমরা সেটাও দেখি, এটার মাইনাস সলিউশন আছে, সো এটা আমাদের লাগবে না। সো আমাদের সলিউশনটা হচ্ছে 0.02
মিটার। সো এক্স ইজ ইকুয়াল টু হবে 0.02 মিটার। তার মানে এই পরিমাণ সর্বাধিক সংকোচন এই স্প্রিংটার হবে। সো বেশ কনসেপচুয়াল কোশ্চেন। সো আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, এবার আমরা আমাদের 38 নাম্বার ম্যাথটা দেখি। এই ম্যাথটায় বলছে যে পেন্ডুলাম বব হ্যাজ আ স্পিড 3 মিটার পার সেকেন্ড ওয়াইল পাসিং থ্রু ইটস লোয়েস্ট পজিশন। হোয়াট ইজ ইটস স্পিড ওয়েন ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল। সো এরকম একটা পেন্ডুলাম, তার যে বব সেটার একদম লোয়েস্ট পজিশনে সেটার স্পিড দেওয়া আছে। ববটা যখন এখানে, তখন তার স্পিড দেওয়া আছে যে 3 মিটার পার সেকেন্ড। এখানে ওর স্পিড হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এটার লেন্থ বলছে 0.5 মিটার। সো এখান থেকে এটার সেন্টার অফ মাস পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার, ইফেক্টিভ লেন্থ আর কি। সো এটা হচ্ছে 0.5 মিটার। 0.5 মিটার। এখন বলছে যখন এটা উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে, দ্যাট ইজ লেটস সে এরকম, এটার সাথে যখন 60 ডিগ্রি কোণে এখানে আসলো, তখন ওর বেগ কত হবে? তখন ওর বেগ কত? তখন ওর বেগ কত? সো এখন এখানেও আমরা কনজারভেশন অফ এনার্জি ইউজ করতে পারি। যেহেতু সুতার টান হচ্ছে সবসময় ওর গতির সাথে লম্ব বরাবর কাজ করতেছে, সো সুতা এখানে কোনো ওয়ার্ক করে না। সো একমাত্র অ্যাক্টিং ফোর্স হচ্ছে, মানে একমাত্র ফোর্স যেটা ওয়ার্ক করে সেটা হচ্ছে, মানে যে কাজ সম্পাদন করে সেটা হচ্ছে গ্র্যাভিটি। সো গ্র্যাভিটি যেহেতু কনজারভেটিভ ফোর্স, আমরা এখানে কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করতে পারবো। সো আমি ধরে নিলাম এই লাইনটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, যেখানে বিভব শক্তি ধরে নিলাম 0। সো এখানে যখন আসে, গ্রাউন্ডে যখন আসে, তখন ওর টোটাল শক্তি, ওর বিভব শক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি 0, আর ওর কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে ইউ। আচ্ছা, এখানে যখন আসলো তখন ওর স্পিড লেটসে ভি, আমরা সেটা বের করতে চাই। আর এখন ও কত উচ্চতায় আছে? লেটসে ও এখন যে উচ্চতায় আছে সেটা হচ্ছে এইচ, সো এই উচ্চতায় ওঠার পর ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হবে গ্রাউন্ডের রেসপেক্টে এমজিএইচ, আর ওর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এইচটা কত এটা বের করা খুব সহজ। যে আমাদের এই ফুলটা হচ্ছে এল, তাহলে এখান থেকেও এই পর্যন্ত হচ্ছে এল, মানে এখান থেকে এই যে এই সিলিং থেকে একদম ওর সেন্টার পর্যন্ত হচ্ছে এল। সো আমি যদি এখানে একটা লম্ব টানি, তাহলে এইটুক হচ্ছে এল, আর এই কোণটা হচ্ছে লেটস সে থিটা সমান 60 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল কস থিটা, যেহেতু এই পুরোটাও হচ্ছে এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত এটা হচ্ছে এল কস থিটা। তাহলে ও এখন যে উচ্চতায় আছে সেটা হচ্ছে এইচ হবে তাহলে এল মাইনাস এল কস থিটা। সো এইচ এর পরিবর্তে আমরা লিখবো এল মাইনাস এল কস থিটা বা এল ইন্টু 1 মাইনাস কস থিটা, প্লাস এখানে হাফ এম ভি স্কোয়ার, আর এই পাশে হাফ এম ইউ স্কোয়ার। বোথ সাইড থেকে আমরা এম গুলা কেটে দিতে পারি। সো হাফ ইউ হচ্ছে 3 স্কোয়ার, ইউ স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার, জি হচ্ছে 10, এল হচ্ছে 0.5 ইন্টু 1 মাইনাস কস থিটা হচ্ছে 60 ডিগ্রি, প্লাস হাফ ভি স্কোয়ার। সো এখন যেটা করব, আমরা ক্যালকুলেটরে এই ইকুয়েশনটা সলভ করব। সো হাফ 3 স্কোয়ার ইকুয়ালস 10 ইন্টু 0.5 ইন্টু 1 মাইনাস কস থিটা প্লাস হাফ ভি স্কোয়ার। সো এই ভিটা আমরা বের করতে চাই। সো এখান থেকে আমরা পাই 2। সো ওইখানে ওর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা আমাদের 39 নাম্বার ম্যাথটা দেখি। এখানে বলছে যে দুইটার সেম ক্রস সেকশনাল এরিয়া, এরকম দুইটা সেম ক্রস সেকশনাল এরিয়া, এরকম দুইটা সিলিন্ডার রাখা আছে, সিলিন্ড্রিক্যাল ভেসেল রাখা আছে, এবং একটাতে H1 উচ্চতা পর্যন্ত পানি আছে এইখান থেকে, আর আরেকটাতে H2 উচ্চতায় পানি আছে এইখান থেকে।
তো দুইটাকে যখন কানেক্ট করা হয় আমরা জানি পানি বেশি হাইট থেকে কম হাইটের দিকে যাবে। তো এইভাবে যতক্ষণ পানির দুইটা লেয়ার সেম না হয় ততক্ষণ হচ্ছে পানি ট্রান্সফার হতে থাকবে। তো আমরা ধরলাম যে সেই কমন হাইটটা হচ্ছে এখানে। তো কোশ্চেন হচ্ছে এই পুরো প্রসেসে গ্র্যাভিটি টোটাল কত ওয়ার্ক করছে। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে শুরুতে বাম পাশে এতটুকু পানি ছিল, এখানে এতটুকু পানি ছিল, তো সেইটার এই গ্রাউন্ডের রেসপেক্টে পটেনশিয়াল এনার্জি কত ছিল। সো এই পানিটার সেন্টার অফ মাস ছিল এখানে ঠিক মাঝখানে। তো এটার ম্যাস ছিল তখন এ এইচ রো, মানে ভলিউম ছিল, এরিয়া হচ্ছে এ আর হাইট হচ্ছে h1। সো এ h1 আর ডেন্সিটি মাল্টিপ্লাই করলে ম্যাস ইনটু জি ইনটু তার সেন্টার অফ ম্যাস ছিল h1/2 হাইটে। এটা ছিল ওর পোটেনশিয়াল এনার্জি। এরপর এখানে পোটেনশিয়াল এনার্জি ছিল এত। আর এখন এই ডান পাশে যে পানিটা ছিল সেইটার এই হাইটের রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জি কত ছিল, বা এই গ্রাউন্ডের রেসপেক্টে সেটা ছিল, ওর সেন্টার অফ মাসটা ছিল এখানে, সেন্টার অফ মাসটা ছিল এখানে। তাহলে এই পাশেরটার পোটেনশিয়াল এনার্জি ছিল এ h2, পানির টোটাল হাইট হচ্ছে h2 রো ইন্টু জি, আর গ্রাউন্ড থেকে হাইট ছিল h2/2। সো টোটাল পটেনশিয়াল এনার্জি ছিল এটা। তো এটা হচ্ছে ইনিশিয়াল টোটাল পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এরপর পানি দুইটা সেম হাইটে চলে আসছে। সো ধরলাম সেই সেম হাইটটা হচ্ছে এইখানে। আবার এই পানিটাও এখান থেকে উঠে এই পর্যন্ত চলে আসছে এবং গ্রাউন্ড থেকে এটার হাইট হচ্ছে এইচ। দুই পাশে সেম হাইটে গিয়ে পানি থেমে গেছে, মানে পানির ট্রান্সফার থেমে গেছে। তো এখন এই পাশে যে পানিটা আছে, মানে এখানে যতটুকু পানি আছে সেইটার পোটেনশিয়াল এনার্জি কত হবে, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে এই পাশে ক্রস সেকশনাল এরিয়া এ, আর এখন এটার হাইট হচ্ছে এইচ আর ডেন্সিটি হচ্ছে রো। সো ম্যাস পেয়ে গেলাম ইন্টু জি, আর সেন্টার অফ ম্যাসটা এটার কত হাইটে আছে, এটা হচ্ছে h/2 হাইটে। সো এখানে h/2 প্লাস ডান পাশেরটাও সেম ভাবে, ডান পাশেরটার সেন্টার অফ ম্যাস এখানে। সো ডান পাশেরটাও আছে এখন এ এইচ রো জি h/2। সো টোটাল দুইটা যোগ করলে এ এইচ রো জি এইচ, এই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি। তো শুরুতে পোটেনশিয়াল এনার্জি ছিল এইটা, আর পরে হচ্ছে এইটা। সো এখন এই পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ, এই পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ সেটা হচ্ছে ইপিএফ মাইনাস ইপিআই। পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ হচ্ছে এটা। ওকে, অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ সেইটাই হচ্ছে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজের নেগেটিভ। পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনই হচ্ছে যে গ্র্যাভিটি যে ওয়ার্ক করে তার নেগেটিভটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ। সো এইখান থেকে আমরা তাহলে পাবো যে গ্র্যাভিটি তাহলে যে কাজ করছে সেটা হচ্ছে ইপিআই মাইনাস ইপিএফ, ইপিআই মাইনাস ইপিএফ। সো ইপিআই হচ্ছে এই দুইটা থেকে কমন নিতে পারি এ রো জি বাই টু, এ রো জি বাই টু, আর h1 স্কোয়ার প্লাস h2 স্কোয়ার, এটা হচ্ছে ইপিআই মাইনাস ইপিএফ, সেইখান থেকে সেটা হচ্ছে এ রো জি, এ রো জি ইন্টু h² ইন্টু h²। সো এখন আমরা আর একটু ফার্দার ইয়া করতে পারি, সিম্পলিফাই করতে পারি যে এ রো জি একটু কমন নিলাম, তাহলে এখান থেকে আসে h1 স্কোয়ার প্লাস h2 স্কোয়ার/2 মাইনাস এখানে আছে h²। এখন এখানে এই কমন হাইটটা কত হবে, সো কমন হাইটটা হবে h1 আর h2 যে অ্যাভারেজ সেটা। সো h ইজ ইকুয়াল টু হবে h1 প্লাস h2/2। তারপর এখানে h বসে আমরা সিম্পলিফাই করতে পারি। সো সেটা কিরকম আসে দেখা যাক। আমি এই পাশে লিখি। সো এ রো জি h1 স্কোয়ার প্লাস h2 স্কোয়ার/2, আর মাইনাস h² হবে h1 স্কোয়ার প্লাস h2 স্কোয়ার প্লাস 2 h1 h2, মানে এটার স্কোয়ার করতেছি, ডিভাইডেড বাই 4। সো সিম্পলিফাই করলে এখান থেকে আমরা কি পাবো, যে এটা মুছে দিই। সো এখান থেকে আমরা পাবো এ রো জি, আর এখানে 4 এলসিএম হবে। সো 2h1 স্কোয়ার প্লাস 2h2 স্কোয়ার মাইনাস
h1 স্কয়ার প্লাস h2 স্কয়ার, সো এখানে থাকবে শুধু h1 স্কয়ার প্লাস h2 স্কয়ার, আর এখান থেকে আমরা পাবো মাইনাস 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 2h1h2 মাইনাস 2h1h2 এরকম আসবে। আর এটাকে আবার লেখা যায় h1 মাইনাস h2 হোল স্কয়ার। তো এইটুকু হচ্ছে আমার h1 মাইনাস h2 হোল স্কয়ার, h1 মাইনাস h2 হোল স্কয়ার। আর পুরোটাকে তারপর লেখা যাবে h1 মাইনাস h2 বাই 2 হোল স্কয়ার, h1 মাইনাস h2 বাই 2 হোল স্কয়ার। এইটা হচ্ছে তাহলে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ। এটা আরো অন্যান্য প্রসেসও বের করা যায়, আমি এখানে একটা প্রসেস দেখালাম। আচ্ছা, এখন আমরা 40 নাম্বার ম্যাথটা দেখি। এখানে বলছে যে এল দৈর্ঘ্যের একটা সরল দোলক আছে, তো এটার এই যে বব যেটা আছে এটাকে সর্বনিম্ন কত আনুভূমিক বেগ দিলে এটা একটা সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আসতে পারবে, মানে মিনিমাম হরিজন্টাল স্পিডটা কত দিব যাতে এটা একটা এরকম কমপ্লিট সার্কেল ঘুরে আসতে পারে। সো আমরা ধরে নিলাম যে সেই বেগটা হচ্ছে ইউ। এখন কমপ্লিট সার্কেল যদি ঘুরে আসে তাহলে সেই কেসে একদম টপ পজিশনে যখন থাকবে, এখান থেকে যখন একদম টপ পজিশনটায় থাকবে লেটস সে এইখানে, তখন ওর উপর কি কি ফোর্স কাজ করবে আমরা চিন্তা করি। সো তখন ওর ভেলোসিটি হবে এদিকে ধরলাম ভি, এবং অবশ্যই এখানে ভেলোসিটি জিরো হওয়া যাবে না বিকজ ওর একটা এরকম সার্কুলার পাথ ঘুরতে হবে। সো এখানে ভেলোসিটি ধরলাম ভি, আর এই অবস্থায় ওর উপর কিন্তু দুইটা ফোর্স কাজ করছে। একটা হচ্ছে সুতা ওকে নিচের দিকে টানতেছে, তো আমরা ধরলাম সেই সুতার টানটা হচ্ছে টপ পজিশনে লেটস সে টি, আর এইখানে এই টানটা আর নিচের অবস্থায় থাকা টানটা সমান হবে কিনা এটা তুমি একটু চিন্তা করে দেখতে পারো, যে দুই ক্ষেত্রে সুতার টানটা সমান হবে কিনা। and একটু চিন্তা করলেই বুঝবে এটা সমান হবে না, তুমি প্রমাণও করতে পারবা। আর এই অবস্থায় ওকে নিচের দিকে পৃথিবী টানতেছে এমজি ফোর্স। তো এই দুইটা ফোর্স মিলেই এখানে কিন্তু ওর জন্য সেন্ট্রিপিটাল ফোর্স এর যোগান দিচ্ছে বা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে। সো সেই কেন্দ্রমুখী বল এফসি ইজ ইকুয়াল টু তাহলে হবে টি প্লাস এমজি, এই দুজন মিলেই হচ্ছে সেন্টারের দিকে একটা নিট ফোর্স টি প্লাস এমজি ক্রিয়েট করছে, এটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আর নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এটা সমান হবে এম ইন্টু এ সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এবং এ এর জায়গায় আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই এই সার্কুলার ট্র্যাকটা ব্যাসার্ধ হচ্ছে এল, সো এম ভি স্কোয়ার বাই এল। এখন যদি শক্তির সংরক্ষণশীলতা দিয়ে চিন্তা করি, এখানে শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করা যাবে বিকজ ফার্স্ট অফ অল অবজেক্টটা একটা ভার্টিক্যাল প্লেনে ঘুরতেছে, এবং এখানে যে কোনো পজিশনে সুতার যে টান সেটা হচ্ছে ওর মোশনের ডিরেকশনের সাথে 90 ডিগ্রি কোণে। মানে আমি যে কোনো পজিশনে যদি বস্তুটাকে দেখি সবসময় সুতার টানটা হচ্ছে ওর মোশন যেদিকে, ওর মোশন হচ্ছে স্পর্শক বরাবর, তো সবসময় ওর মোশনের সাথে 90 ডিগ্রি কোণে। সো সুতার টান কিন্তু এখানে কোনো ধরনের ওয়ার্ক করতে পারতেছে না ওর উপর, একমাত্র ওয়ার্ক করতে পারতেছে গ্র্যাভিটি। সো গ্র্যাভিটিতে যেহেতু আছে তাহলে টোটাল এনার্জি কনজার্ভ থাকবে আমরা বলতে পারি। সো আমরা একদম লোয়েস্ট পজিশনটাকে ধরলাম গ্রাউন্ড। সো এখানে যখন এখানে আছে তখন পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হচ্ছে জিরো, আর গতিশক্তি হচ্ছে বা কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। আর যখন টপ পজিশনে আসছে তখন বিভব শক্তি হবে এখান থেকে, তখন গ্রাউন্ড থেকে তখন 12 হাইট উপরে উঠছে ডায়ামিটারের সমান। সো তখন পোটেনশিয়াল এনার্জি লিখবো mg12, আর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন বোথ সাইড থেকে আমরা এম কেটে দিতে পারি, আর এখান থেকে আমরা পেয়ে যাই ইউ স্কোয়ার সমান 4gl প্লাস ভি স্কোয়ার। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখি যে আমরা কিন্তু আচ্ছা এখানে আই থিঙ্ক এমটা না কাটলে আমাদের জন্য বোঝাতে একটু সুবিধা হবে। একটু আগের অবস্থায় আসি, এম লেটস এ কাটলাম, আমরা বোথ সাইডে জাস্ট হাফ কেটে দিলাম। সো এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 4mgl প্লাস এম ভি স্কোয়ার। এখন এখান থেকে লেখা যায় এম ভি স্কোয়ার সমান আমাদের সেই একদম টপ পজিশনে বৃত্তপথে ঘোরার শর্ত অনুযায়ী এম ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি টি প্লাস এম জি এল। তো এখানে আমরা এম ভি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারবো টি এল
প্লাস এম জি এল, অ্যান্ড এখান থেকে পরবর্তীতে লেখা যায় এম ইউ স্কোয়ার সমান 5 mgl প্লাস টিএল। এখন আমরা চাচ্ছি যে ইউ যাতে সর্বনিম্ন হয়। সো ইউ যখন সর্বনিম্ন হবে, ইউ যদি সর্বনিম্ন হতে হয় তাহলে ডান পাশটাও সর্বনিম্ন হবে, এবং ডান পাশে এমজিএল এটা তো জিরো হতে পারে না, বাট এইটা সর্বনিম্ন হতে পারে জিরো। কিভাবে? যে আমরা যদি একদম সর্বনিম্ন বেগে এটাকে আঘাত করি তখন এটা একদম টপ পজিশনে যাওয়ার পর সুতার টানটাও হবে সর্বনিম্ন, এবং সুতার টান সর্বনিম্ন হতে পারে জিরো। মানে এখানে এসে সুতাটা স্ল্যাগ হয়ে যাবে, বাট স্টিল এই বস্তুটা এখানে আমাদের এই বেগের কারণে ঘুরতে পারবে। সো সর্বনিম্ন বেগের জন্য টি এর মান হয়ে যাবে জিরো। সো এবার এখান থেকে এম বোথ সাইড থেকে কেটে দিলে ইউ স্কোয়ার সমান 5gl। আমি যদি বেগটা আরো বেশি দিতাম তাহলে উপরে একটা টান থাকতো। আমি একদম লোয়েস্ট পসিবল বেগে যদি এটাকে হিট করি তখন এখানে টানটাও হবে সর্বনিম্ন। মানে এখান থেকে এটা এভাবে বোঝা যায় যে টি ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি এম ইউ স্কোয়ার বাই এল -5 mg। সো আমরা যদি ইউ কে সর্বনিম্ন করি তাহলে টি সর্বনিম্ন হবে এবং সেটা হবে জিরো। সো এখান থেকে আমরা তাহলে বলতে পারি সর্বনিম্ন যে বেগ লাগবে সেটার স্কোয়ার সমান 5gl, তাহলে সর্বনিম্ন বেগ বা মিনিমাম ভেলোসিটিটা হচ্ছে √5gl। এই বেগে যদি হিট করি, মানে এই বেগে যদি এই বেগ যদি দেই তাহলে এটা একটা পারফেক্ট সার্কেল ঘুরে আসতে পারবে। আচ্ছা, এবার আমরা আমাদের 41 নাম্বার ম্যাথে আসি। 41 নাম্বার ম্যাথটাও সিমিলার, বলছে যে একটা কণাকে এল দৈর্ঘ্যের সুতা দিয়ে এরকম একটা উলম্ব বৃত্তে ঘোরানো হচ্ছে, এই প্রান্তটা হচ্ছে স্থির। তো সুতরাং যখন আনুভূমিক অবস্থানে থাকে তখন কণাটা যাতে সম্পূর্ণ একটা বৃত্ত সম্পন্ন করতে পারে তার জন্য সর্বনিম্ন বেগ এখানে কত হওয়া উচিত। সো এইটা আমরা এইভাবে করতে পারি, যেহেতু আগের ম্যাথটাতেই আমি দেখলাম সর্বনিম্ন যে বেগটা এখানে দিতে হয় সেটা হচ্ছে √5gl। তাহলে এই বেগটা যখন সর্বনিম্ন হবে, মানে এই √5gl হবে, তাহলে এই বেগটাও তখন সর্বনিম্ন হবে, বিকজ উপরের দিকে যত যাবে বেগ তত কমবে। সো এটা যদি সর্বনিম্ন হয় এটাও সর্বনিম্ন হবে, এইভাবে চিন্তা করা যায়। সো আমরা ডিরেক্টলি এখানে শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি, যে তাহলে যেহেতু আমি জানি এখানে সর্বনিম্ন বেগ দিতে হবে √5gl, বা এখানে সর্বনিম্ন বেগটা হয় √5gl, তাহলে এইখানে যখন আসে এখানে যখন আসে তখন বেগটা কত হবে। সো তখন যে বেগটা হবে, আমরা শক্তি সংরক্ষণশীলতা যদি অ্যাপ্লাই করি, এটাকে ধরলাম গ্রাউন্ড, তাহলে শুরুতে গ্রাউন্ডে ছিল, বিভব শক্তি ছিল 0 আর গতিশক্তি ছিল ½ mU², ধরে নিলাম ওর ভর হচ্ছে m। আর যখন এই হরাইজন্টাল পজিশনে আসছে সুতাটা তখন ও এখান থেকে এল হাইট উপরে উঠে গেছে। সো ওর বিভব শক্তি হচ্ছে তখন mgl আর গতিশক্তি হচ্ছে ½ mv²। আর আমরা জানি ইউ সমান হচ্ছে √5gl হয়। এখানে দেখেও বোঝা যায় ইউ সর্বনিম্ন হলে ভিও সর্বনিম্ন হবে। সো ইউ এর সর্বনিম্ন মানটা তো আমি জানি আগের কোশ্চেন থেকে, ইউ স্কোয়ার হবে তাহলে 5gl, আর এখানে হচ্ছে mgl, আর এখানে হচ্ছে ½ mv²। তাহলে সেটার জন্য করেসপন্ডিং আমি সর্বনিম্ন এই ভিটাও বের করতে পারবো। সো এখান থেকে আমরা সাইড চেঞ্জ করলে পাবো 5/2 - 1 which is 3/2 mgl সমান ½ mv²। সো কেটে দিলাম, হাফ হাফ কেটে দিলাম, তাহলে ভি সমান √3gl। তো এখানে সর্বনিম্ন যে বেগটা থাকতে হবে সেটা হচ্ছে √3gl। 42 নম্বরে যেটা বলছে যে একটা চেইন আছে যেটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল আর তার ভর হচ্ছে এম, ইউনিফর্ম চেইন। তো সেটা একটা স্মুথ টেবিল বা মসৃণ টেবিলের উপর 2/3 অংশ রেখে ঝুলে আছে, মানে পুরো দৈর্ঘ্যের এইটুক হচ্ছে 12/3, এটুক হচ্ছে 12/3 2/3, আর এই অংশটা হচ্ছে L/3, L/3। সো এখন আমাদেরকে বের করতে বলছে যে এই চেইনটা যখন সম্পূর্ণভাবে টেবিল থেকে পিছলে যায় তখন এর গতিশক্তি কত হবে। সো গতিশক্তিটা বের করতে পারবো যে আমরা ওর শুরুতে বিভব শক্তি কত সেটা হিসাব করব, আর পরবর্তীতে ওর বিভব শক্তি কত সেটা হিসাব করব। বিভব শক্তির পরিবর্তন থেকে আমরা গতিশক্তির পরিবর্তন বের করতে পারবো। আমি ফার্স্টেই ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে আমার গ্রাউন্ড, যেখানে এই বিভব শক্তি হচ্ছে 0। আচ্ছা, সো শুরুতে
আমাদের এই অংশটা কিন্তু স্থির ছিল, এই অংশটাও স্থির ছিল, বাট শুরুতে এই অংশটার ভরকেন্দ্র এখানে, আর মানে গ্রাউন্ডে, সো ওই অংশটার জন্য বিভব শক্তি 0। আর এই অংশটার ভরকেন্দ্রটা কিন্তু নিচে, এই অংশটার ভরকেন্দ্র গ্রাউন্ড থেকে L/6 পরিমাণ নিচে আছে। তাহলে এই অংশটার মানে এই যে অংশটা ঝুলে আছে সেইটার বিভব শক্তি হবে, এই অংশটার ভর হচ্ছে m/3, আর সে যেহেতু গ্রাউন্ড থেকে L/6 নিচে আছে, তাহলে বিভব শক্তি হবে -m/3g ইন্টু -L/6। আচ্ছা, আর শুরুতে আমাদের এই যেটুক এখানে ইসের উপর আছে, টেবিলের উপর আছে, সেটার বিভব শক্তি হচ্ছে 0, গ্রাউন্ডে ছিল। আর শুরুতে পুরাটারই গতিশক্তি হচ্ছে 0। আচ্ছা, যখন স্লিপ কেটে পড়ে গেল, স্লিপ কেটে পড়ে যখন যাচ্ছে, তখন জিনিসটা দেখতে হবে এরকম, যে তখন পুরো চেইনটা হচ্ছে এইভাবে পড়ে যাচ্ছে, এই অবস্থায় আছে। পুরো চেইনটা তখন দেখতে এরকম। সো তখন ওর একটা বিভব শক্তি আছে। সো সেই বিভব শক্তিটা হচ্ছে লেটস সে কে, আমরা শক্তি সংরক্ষণশীলতা দিয়ে করছি, সো কে। আর তখন এই পুরা বস্তুটার ভরকেন্দ্র হচ্ছে এখানে, এই জায়গায়, এবং সেটা হবে এখান থেকে L/2 গভীরতায়, L/2 নিচে। সো পুরাটার ভর হচ্ছে জি, আর এটা L/2 নিচে আছে, তাহলে -L/2। সো এইখান থেকে আমরা গতিশক্তিটা হিসাব করতে পারবো। সো গতিশক্তিটা আসবে ইকে ইজ ইকুয়াল টু মাইনাস mgl/18 প্লাস mgl/2। সো এখান থেকে mgl কমন নাও, বা mgl/2 কমন নাও, তাহলে 1 - 1/9। সো এখান থেকে আমরা তাহলে হিসাব করে বের করতে পারি mgl/2, আর এখান থেকে হচ্ছে 9 - 1 8। সো এই 2 দিয়ে 8 কেটে দাও, তাহলে 4। সো এখান থেকে আমরা পাই যে গতিশক্তিটা হবে 4/9 mgl। ঠিক আছে, সো এটা হবে ওর স্লিপ কাটার পর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি।